বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর পাঠদান করব। একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রে আজকে তোমাদের আমি পাঠদান করতে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের এর আগেও তোমাদের অনেকগুলো ক্লাস আমি তোমাদের নিয়েছি। আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার আগে তোমরা যারা যারা জয়েন করনি তারা সবাই জয়েন করো এবং ক্লাসগুলো সুন্দরভাবে উপলব্ধি করো। এবং আজকে যে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব সেই বিষয়টা কিন্তু আমি আগেই তোমাদের বলে দিচ্ছি যে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করছি। সেই নতুন একটা অধ্যায় কি? তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার আগে তোমরা সবাই তো ভালো আছো, তো আমিও ভালো আছি। তো ভালো থেকে কি করতে হবে? ক্লাসগুলো দেখতে হবে এবং ক্লাসগুলো প্রত্যেকটা মেয়েকে ক্লাসগুলো করতে হবে। তো আজকে দেখো তোমাদের যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, ইংরেজি উপনিবেশিক শাসন ও ব্রিটিশ আমল। এই তৃতীয় অধ্যায় আজকে তোমাদের ব্রিটিশ আমল নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও কিন্তু তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি। আজকে দেখো কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার আগে সবাই তোমরা কি করো? খাতা কলম নিয়ে, বই নিয়ে সবাইকে কিন্তু বসতে হবে। এবং যে বিষয়গুলো আমি তোমাদের আলোচনা করব ওই বিষয়গুলো তোমরা চট করে কি করবে? মূল বিষয়টা খাতায় উঠিয়ে ফেলবে। দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। এই সময়কালটা দেখো 1880 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই লর্ড রিপনের সময়কালটা ছিল 1880 থেকে 1884। এই বিষয়টা তোমরা লিখে রাখবে। সময়কালটা প্রত্যেকটা মেয়ে লিখে রাখবে। দেখো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই শিরোনামগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। লর্ড রিপনের গৃহীত সংস্কারমূলক কাজ। লর্ড রিপন কিভাবে সংস্কারমূলক কাজ করেছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর 2 নম্বরের পয়েন্টটা হচ্ছে ইলবার্ট বিল কি। এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেন তোমরা সহজে যেন বুঝতে পারো এবং ক্লাসটা সহজেই যেন উপলব্ধি করতে পারো। এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। ছোট ছোট করে তোমাদের আমি বুঝিয়ে দিব এবং তোমাদের একটু একটু করে কি করতে হবে? মনে রাখতে হবে। দেখো এর আগে আমি তোমাদের কতগুলা ক্লাস আমি নিলাম, এর আগে কিন্তু অনেকগুলো জীবনে নিয়ে আমি আলোচনা করেছি এবং ওখানে কিন্তু আমাদের কি হয়েছে? অনেক সুন্দরভাবে কিন্তু আমরা বুঝেছি এবং অনেকে তোমরা বলেছো তোমাদের কাছে অনেক সহজ লেগেছে। তো আজকেও তোমাদের কাছে ক্লাসটা সহজ লাগবে এবং কিভাবে সহজ করা যায় আমি তোমাদের ওইভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো তোমরা তোমরা যারা যারা জয়েন করতে পারছো না তোমরা ক্লাসে জয়েন করো এবং তোমাদের কিন্তু আমার সাথে যারা গ্রুপে আছো তাদেরকে কিন্তু সকলকে কিন্তু আমি ক্লাসগুলো কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি এবং ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় যেও তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। তো যাই হোক, দেখো লর্ড রিপন সম্পর্কে আজকে আমরা ধারণা নিব এবং লর্ড রিপন সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো লর্ড রিপন এর সময়কালটা কিন্তু আগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালটা সম্পর্কে কিন্তু আগে জানতে হবে যে 1880 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন দেখো লর্ড রিপন এই কলকাতা আসার পূর্বে ইংল্যান্ডের এই প্রধানমন্ত্রী গর্ডন স্টুডেন্ট উদারনৈতিক দলের সদস্য ছিলেন এবং 1852 থেকে 1879 খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী লর্ড লিটনের পদত্যাগের পর তিনি ভারতে ভাইসরয় নিযুক্ত হন এবং 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে পদত্যাগের পর তিনি
যে ভারতে 22 জন নিযুক্ত হয়েছে 1880 খ্রিস্টাব্দে। তারপর দেখো তিনি সাম্রাজ্যবাদী নীতি বিরোধী ছিলেন। তাহলে কি, তিনি কিন্তু সাম্রাজ্যবাদী নীতিতে বিরোধী ছিলেন। তারপর দেখো এই পাশাপাশি যে ভারতবাসীর এই রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে এই রাজনৈতিক ক্ষেত্রে উদারনৈতিক অবলম্বন করে জনসাধারণকে স্থানীয় ও স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। তারপর দেখো এইভাবে তিনি কি করেছে, অতি অল্প সময়ের মধ্যে তখন কি করলো, লর্ড রিপন একজন উদারপন্থী ও শান্তিপ্রিয় শাসক হিসেবে ভারতবাসীর নিকট পরিচিতি লাভ করেন। তাহলে দেখো সেভাবে কিন্তু লর্ড রিপন কি করেছে, তখন লর্ড রিপন কিন্তু এখানে কি ছিলেন, উদারপন্থী ছিলেন এবং শান্তিপ্রিয় ছিলেন এবং শান্তিপ্রিয় শাসক ছিলেন এবং ভারতবাসীর নিকটে সে কি করলো, এবার আস্তে আস্তে পরিচিত লাভ করলেন। তাহলে দেখো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু শিখতে পাচ্ছি যে মানুষের কিন্তু আগেই কিন্তু এত পরিচিতি কিন্তু লাভ করে না। সে কি কি করে, মানুষের কিন্তু কাজকর্ম তার গুণগুলি দিয়ে আস্তে আস্তে কিন্তু সমাজে কিন্তু প্রভাব বিস্তার করে এবং আস্তে আস্তে কিন্তু সমাজে প্রত্যেকটা মানুষ তাকে জানে এবং কিভাবে জানে, যখন সেই সমাজে যখন ভালো কাজ করে এবং সবার কাছে যখন ভালো কিছু করে, তখন কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে তাকে চেনে। এবং লর্ড রিপন কিন্তু তাই কিন্তু করেছে সব। তখন কিন্তু প্রথমে সে কি ছিলেন, উদারপন্থী ছিলেন এবং শান্তিপ্রিয় ছিলেন, শাসক ছিলেন এবং সে কিভাবে ভারতবাসীর নিকটে আস্তে আস্তে পরিচিতি লাভ করলেন। তারা দেখো তার সম্পর্কে জানার আগে কিন্তু আমাদের কিছু জিনিস আমরা জেনে গেলাম। সে কত সময় পর্যন্ত ছিলেন, এখন দেখো সে যে কলকাতায় আসার পূর্বে তখন কি করলেন, এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উদারনৈতিক দল সদস্য হিসেবে তখন কি করেছে, 1852 থেকে 1889 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন পরবর্তী লর্ড লিটনের পদত্যাগের পর তিনি ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন 1880 খ্রিস্টাব্দে। তাহলে সে ভাইসরয় নিযুক্ত করলেন 1880 খ্রিস্টাব্দে। তারপর দেখো এভাবে তার যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে তখন এই রাজনৈতিক উদারনৈতিক অবলম্বন করে তখন জনগণের স্বায়ত্তশাসনের উৎসাহিত করেন এবং তখন অল্প সময়ের মধ্যে তখন কি করলো, এই লর্ড রিপন তার যে উদারপন্থী শান্তিপ্রিয় শাসক হিসেবে তখন সে ভারতবাসীর নিকট পরিচিতি এভাবে আস্তে আস্তে লাভ করে ফেললেন। আমরা দেখো আমরা কিন্তু লর্ড রিপন থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু শিখতে পাচ্ছি, তাই না? এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মানব জীবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এভাবে কিন্তু আমাদের জানতে হবে, এইভাবে আস্তে আস্তে জেনে জেনে আমাদের কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে দেখো লর্ড রিপনের যে গৃহীত সংস্কারমূলক কাজ, সে কিভাবে সংস্কারমূলক কাজ করেছিল, এখন এই বিষয়ে আমরা যাচ্ছি। দেখো সংস্কারমূলক কাজ, ভারতবর্ষের ইতিহাসের শান্তি প্রতিষ্ঠান বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য লর্ড রিপন বিখ্যাত হয়ে আছেন। তাহলে তার এই যে সমাজে যে শান্তিপ্রিয় প্রতিষ্ঠান, এই সংস্কারমূলক কাজের জন্য কি করেছে, লর্ড রিপন কিন্তু আজ সমাজে কিন্তু বিখ্যাত হয়ে আছে। তার যে কিছু সংস্কারমূলক কাজ এখন তোমাদের মাঝে আমি কিছু আলোচনা করছি, সেই আলোচনা বিষয়গুলো এখন দেখো যে কিভাবে সংস্কারমূলক লর্ড রিপন কাজগুলো করেছিল। এখন দেখো 1 নম্বরে যে কাজটা করেছিল, লর্ড রিপন ভাইসরয় নিযুক্ত হয়ে আফগানে সীমান্ত সমস্যা সন্তুষ্টজনক সমাধান করেন। তাহলে দেখো যখন ভাইসরয় নিযুক্ত হয়েছিল তখন আফগানিস্তানে তখন যে সমস্যা সন্তুষ্টজনক তখন সে সমস্যা সমাধান করেন। শের আলী ভ্রাতুষ্পুত্র আব্দুর রহমানকে আফগানিস্তানের আমির হিসেবে স্বীকার করে তার সঙ্গে তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। তখন কি তারপরে কি করেছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি বেন্ডিং এর সময়
এমনকি তখন কি করেছে, বেন্টিং এর সময় মহীশূরের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন তখন পুনরায় তখন এই মহীশূরের রাজবংশের নিকট তখন কি করেছে, হস্তান্তর করেছে। তাহলে দেখো 1981 সালেও সে লর্ড রিপন পুনরায় আবার কি করেছিল, মহীশূরের সময় এই রাজবংশের নিকটও তখন সে কি করেছে, হস্তক্ষেপ করেছে। তাহলে দেখো এই লর্ড রিপন যখন ভাইসরয় নিযুক্ত হয়ে আসেন আফগানিস্তানে, তখন সে সমস্যা সন্তুষ্টজনক সমাধান করেছিলেন। তখন এই শেখ আলী ভাতুর্য পুত্র আব্দুর রহমানকে এই আফগানিস্তানে আমির হিসেবে স্বীকার করে তার সঙ্গে কি করলো, তাকে আমির হিসেবে কিন্তু স্বীকার করেছিল, স্বীকার করে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছিল। দেখো আমি কিন্তু সামারি ভাবে কিন্তু বলে দিচ্ছি তোমাদের তার কি কি গুণাবলী, কি কি সংস্থানমূলক কাজগুলো সে কিভাবে করেছিল। তারপর দেখো যে বেন্টিং এর যে মহীশূরের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে তখন কি করলো 1881 খ্রিস্টাব্দে তখন আবার লর্ড রিপন কি করেছে, পুনরায় এই মহীশূরের রাজ্য বংশের নিকট তখন কি করলো, হস্তান্তর করলো। তাহলে দেখো আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা জানতে পারলাম যে সংস্থামূলক কাজ কিভাবে সে কাজ করেছে। কারোর সাথে কিন্তু সে শত্রুমি করেনি, কাউকে কিন্তু সে দুশ্মন মনে করেনি, সকলকে কিন্তু কি করেছে, বন্ধুত্ব মনে করেছে এবং বন্ধুত্ব হিসেবে কিন্তু সকলের কাছে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা শিখতে পেলাম যে সকলের সাথে আমাদের কিন্তু বন্ধুত্বপূর্ণ ভাবে ব্যবহার করতে হবে এবং বন্ধুত্ব ভাবে কিন্তু কি করতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে। এবং কখনো কিন্তু আমাদের সমাজে কারোর সাথে শত্রু হওয়া যাবে না এবং শত্রু হিসেবে আমাদের কিন্তু আখ্যায়িত করা যাবে না। আমাদের কি করতে হবে, বন্ধুত্ব হিসেবে চলতে হবে এবং বন্ধুত্ব ভাবে চলে সমাজে সংস্থানমূলক কাজে আমরা এটাও কিন্তু এগিয়ে যেতে পারি। তারপর দেখো পরবর্তী যে বিষয়টা সংস্থানমূলক কাজের যে পরবর্তী যে বিষয়টা ছিল সেই বিষয়টা হচ্ছে পূর্ববর্তী ভাইসর লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন 1882 খ্রিস্টাব্দের রহিত করে দেশীয় ভাষা প্রকাশিত সংবাদপত্রগুলোকে রাজনৈতিক সামাজিক মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। ফলে তার জনপ্রিয়তা বহুগুণে কি করেছে, বৃদ্ধি পেয়েছে। তার গুণাবলীটা বহুগুণে তখন কি হলো, বৃদ্ধি পেয়ে গেল। যে যখন লর্ড লর্ড লিটন যে কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন তখন কি করেছে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় রহিত করে এবং দেশীয় ভাষা প্রকাশিত সংবাদপত্রকে রাজনৈতিক সামাজিক মতামতের প্রকাশের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। ফলে এই জনপ্রিয়তা বহুগুণে তখন কি হলো, তার বৃদ্ধি পেয়ে গেল। তারপর দেখো 3 নম্বরে যে সংস্কারমূলক কাজ কিভাবে করেছিল, ভারতীয় জনসাধারণকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে তোলা এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের কল্পে লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দের হান্টারের নেতৃত্বে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন, যা হান্টার কমিশন তখন এই নামে পরিচিত ছিলেন। এই কমিশনের সুপারিশ ক্রমে তখন তিনি যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা তখন বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা প্রগতি তখন তখন কি করেছে, উন্নতি সাধন করেছে। তখন যে প্রাথমিক শিক্ষা বা তারপরে কি করেছিল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা তখন সে আস্তে আস্তে এই উন্নয়নমূলক সাধন করলেন। তাহলে দেখো লর্ড রিপন কিন্তু আজকে কিন্তু সমাজে কিন্তু একবারে কাজ করলে কিন্তু আজকে সমাজে কিন্তু তার নাম নেই, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে কাজ করে কিন্তু এগিয়ে গিয়েছে। এখন দেখো 4 নম্বরে যে সংস্কারমূলকটা কাজটা করেছিল কিভাবে, দেখো লর্ড রিপন একটি উল্লেখযোগ্য সংস্কার হলো 1882 খ্রিস্টাব্দের স্থানীয় স্বায়ত্তশাসনের মূল আইন প্রণয়ন। তাহলে দেখো স্বায়ত্তশাসনমূলক আইনের মূল প্রণয়ন করেন এবং এই আইনের মাধ্যমে স্থানীয় জনগণের কর্তৃক নির্বাচিত প্রতিনিধি নিয়ে জেলা বোর্ড ও লোকালয় বোর্ড গঠন করেন এবং জনগণের
তখন কি করেছে পৌরসভা পরিচালনা কর্তৃক প্রদান করা হয়। তখন এই পাশাপাশি তখন জনস্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণমূলক ব্যাপারেও জনসাধারণ ক্ষমতাপ্রাপ্ত হন। এই সকল প্রতিষ্ঠানের নির্বাচনে প্রতিনিধি এবং সরকার কর্তৃক মনোনীয় উভয় সদস্য দ্বারা পরিচালনা ব্যবস্থা করেন। এবং পাশাপাশি দেখো জনস্বাস্থ্য, শিক্ষা, তোমার সমাজ কল্যাণমূলক ব্যাপারেও জনসাধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়েছিল। তখন এই সময় যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের প্রতিনিধি সরকার কর্তৃক মনোনীত উভয় সদস্য দ্বারা পরিচালনা ব্যবস্থা করেন। এভাবে তখন তারা কি করলো, স্বায়ত্তশাসন, জনগণের অংশগ্রহণের উৎসাহিত করে লর্ড রিপন এই গণতন্ত্রের পথ প্রদর্শনের রূপে ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে। তাহলে দেখো আজকে লর্ড রিপন কিন্তু ভারতবাসীর কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে, কিন্তু তার এই কর্মকাণ্ডের জন্য কিন্তু আজকে কিন্তু সকলের মাঝে কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে সে কি কি সমাজে কাজ করেছিল, যে শিক্ষামূলক জন্য কাজ করেছিল, জনস্বাস্থ্যের জন্য কাজ করেছিল, এবং সমাজ সেবক হিসেবে সে সমাজে কাজ করেছিল। এবং এভাবে কিন্তু সে লর্ড রিপন কি করেছে, আস্তে আস্তে সকলের মনের মাঝে কিন্তু তখন কিন্তু ভারতবাসীর মনে কিন্তু চিরস্মরণীয় হয়ে ছিল এইভাবে। তাহলে দেখো আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা দেখতে পেলাম যে লর্ড রিপন কিভাবে সমাজের জন্য কাজ করেছিল। তারপর পরবর্তী যে সংস্থানমূলক কাজ করেছিল এটা সম্পর্কে এখন আমি তোমাদের একটু ধারণা দিব। দেখো 1885 খ্রিস্টাব্দের রাজস্ব প্রজাতন্ত্র আইন ও তার শাসনামলে আরেকটি উল্লেখযোগ্য কীর্তি ছিল। দেখো বাংলাদেশের অযোধ্যা রায়তদেরকে অবস্থা উন্নতির জন্য তিনি এই প্রজাতন্ত্রের আইন প্রণয়ন করেন। তাহলে দেখো এই বাংলাদেশের অযোধ্যা রায়তদেরকে অবস্থিত এই উন্নতির জন্য তিনি কিন্তু প্রজাতন্ত্রের এই আইনে প্রণয়ন করেছিল। তাহলে লর্ড রিপন ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বিষয় কিন্তু আমরা এখান থেকে জানতে পেলাম। পরবর্তী যে সংস্থামূলক কাজটা করেছিল, পরবর্তী সংস্থামূলক কাজটা এখন আমরা দেখব। দেখো ভারতীয় জনসাধারণের উপকারার্থে লর্ড রিপন অবাধ বাণিজ্য নীতি প্রবর্তনের মাধ্যমে তারা লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপরে শুল্ক হ্রাস করে ও আয়কর রহিত করে দেন। তাহলে দেখো এখানে যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও কিন্তু লর্ড রিপনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো যে ভারতীয় জনসাধারণের যে উপকারার্থে লর্ড রিপন কি করেছিল, এই বাণিজ্য নীতি প্রবর্তনের মাধ্যমে তখন কি করেছিল, লবণ ও অন্যান্য বাণিজ্যিক দ্রব্যের উপরও কিন্তু কি করেছে, শুল্ক হ্রাস করেন এবং আয়কর রহিত করে দেন। তাহলে দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু আমরা জেনে গেলাম যে লর্ড রিপন কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারপর পরবর্তী যে সংস্থামূলক কাজটা করেছিল সেটা হচ্ছে 1881 খ্রিস্টাব্দে শ্রমিকদের কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন পাশ করে লর্ড রিপন বিশেষ খ্যাতি অর্জন করেন। তারা দেখো এখানে কিন্তু 1881 খ্রিস্টাব্দের যে শ্রমিকদের কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন পাশ করেও তিনি কি করেছে, লর্ড রিপন বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। এই আইনের মাধ্যমে শিল্প শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করেন। তখন কি করলেন লর্ড রিপন, যে শ্রমিকদের জন্য কি করতে হবে, 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করতে হবে এবং এমনই এই আইনে যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য ফ্যাক্টরি পরিদর্শক নিযুক্ত করবে। তাহলে দেখো এখানে কিন্তু শ্রমিকদের জন্য কিন্তু কি করেছে, ফ্যাক্টরি আইনও পাশ করেছে, যে ফ্যাক্টরি যেন কাজকর্ম করে যেন খেতে পারে এবং এর জন্য কিন্তু সেই সুযোগটাও কিন্তু সৃষ্টি করে দিয়েছিল। এখন দেখো লর্ড রিপনের যে সংস্কারমূলক কাজ সম্পর্কে আমরা জানলাম এবং অনেক
লর্ড রিপন কিন্তু এখানে কিন্তু অনেকভাবে কিন্তু ভূমিকা পালন করেছে। লর্ড রিপন কিন্তু অনেকভাবে কিন্তু ভূমিকা পালন করেছে এবং সেই বিষয়টা কিন্তু এখন আমরা দেখলাম এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু আমরা বুঝতে পারলাম যে লর্ড রিপন কিভাবে সংস্কারমূলক কাজ করেছে এবং সমাজের জন্য কিভাবে কাজ করেছে এবং সমাজে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন দেখো আরেকটা বিষয়ে আমরা দেখবো, দেখো ইলবার্ট বিল সম্পর্কে এখন আমরা দেখবো। দেখো লর্ড রিপন শাসন আমলের অন্যতম একটি সংস্কার হলো ইলবার্ট বিল। তাহলে দেখো লর্ড রিপনের কিন্তু শাসন আমলের একটি কিন্তু অন্যতম সংস্কার ছিল, সেটা হচ্ছে ইলবার্ট বিল প্রণয়ন করেছিল। এখন এই বিলের মাধ্যমে তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে, সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের আসে, ইলবার্ট বিল কি এবং ইলবার্ট বিল বলতে কি বোঝো, সেই সম্পর্কে ব্যাখ্যা করো। তখন কিন্তু দেখো আমি কিন্তু সেই বিষয়টা কিন্তু এখন আলোচনা করছি এবং এই বিষয়টা কিন্তু তোমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে যে ইলবার্ট বিলটা কি। এখন দেখো এই লর্ড রিপন শাসন আমলের অন্যতম একটি সংস্কার কি ছিল, ইলবার্ট বিল। এই বিলের মাধ্যমে তিনি কি করেছে, ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনের সচেষ্টা হন। এখন দেখো এই ফৌজদারি দ্বন্দ্ববিধি আইন অনুসারে কোন ভারতীয় ম্যাজিস্ট্রেট ইতিপূর্বে ইউরোপের ও অধিবাসীদেরকে বিচার করতে পারতেন না। তাহলে দেখো এই ইলবার্ট বিল অনুযায়ী তখন তারা কি করেছে, এই ফৌজদারি দ্বন্দ্ববিধি আইন অনুসারে তখন তারা কি করেছে, কোন ভারতীয় ম্যাজিস্ট্রেট ইতিপূর্বে ইউরোপের অধিবাসীদেরকে বিচার করতে পারবে না এবং তাই তিনি ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে তখন কি করলো, এই ভারতীয় বিচারকদেরকে সেই ক্ষমতা প্রদান করলেন। তখন ভারতীয় এই বিচারক যারা ছিলেন তাদেরকে এই ক্ষমতা তখন কি করেছে, প্রেরণ করেছেন। তখন ফলে ইউরোপদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং এর যখন তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তখন বিলের বিরুদ্ধে, তখন এই পরবর্তী অবশ্যই এই বিলের সংশোধন করে ভারতের বিচারকদেরকে ইউরোপের জুরির মাধ্যমে ইউরোপের অপরাধীদেরকে বিচার কার্য সম্পূর্ণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত করেন। যে তারা কি করবে, এই পরবর্তীতে অবশ্যই তারা এই বিল সংশোধন করবে এবং ভারতীয় বিচারকদেরকে ইউরোপের এই জুরির মাধ্যমে এই ইউরোপীয়দের অপরাধীদেরকে বিচার কার্য সম্পূর্ণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত করেন। এখন দেখো লর্ড রিপন 1884 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ভারত ত্যাগ করেন। এখন দেখো লর্ড রিপন কি করেছে, 1884 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কি করেছে, ভারত ত্যাগ করেছে এবং পরবর্তীতে সে 81 বছর বয়সে 1909 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে এই বিষয়টা অবশ্যই তোমাদের লিখে রাখতে হবে, লর্ড রিপন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিল, 1909 খ্রিস্টাব্দে লর্ড রিপন 81 বছর বয়সে সে মৃত্যুবরণ করেন। তারপর দেখো ভারতবর্ষের ইতিহাসের এই কোম্পানি শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল ব্রিটিশ শাসকগণকে অলঙ্কৃত করেছে তাদের মধ্যে জনদরদী লর্ড রিপন ছিলেন অন্যতম। তাহলে কি লর্ড রিপন কিন্তু এদের মধ্যে কি ছিলেন, অন্যতম ছিলেন। তাহলে আজকে দেখো যে বিষয়টা আমরা জানলাম, লর্ড রিপন সম্পর্কে জানলাম এবং লর্ড রিপনের সংস্কারমূলক কাজ সম্পর্কে জানলাম, ইলবার্ট বিল কি, ইলবার্ট বিল সম্পর্কে আমরা জানলাম। তাহলে এখানে কিন্তু আমরা আজকে কিন্তু অনেক বিষয় কিন্তু আমরা জেনে ফেলেছি, লর্ড রিপন সম্পর্কে কিন্তু আমরা পুরো ধারণাটাই কিন্তু আমরা নিয়ে ফেলেছি। তো এই লর্ড রিপন সম্পর্কে তোমাদের কিন্তু সমস্ত জিনিস কিন্তু এভাবে তোমাদের কিন্তু জানতে হবে এবং বুঝতে হবে। এবং আমি আরেকটা জিনিস তোমাদের একটু আলোচনা করব, যা তোমাদের এর আগে যে হেডিংটা আমি লিখেছিলাম সেটা দেখো একটু খেয়াল করো, যে ইংরেজের উপনিবেশিক শাসন ও ব্রিটিশ আমল এই সম্পর্কে একটু তোমাদের কিছু ধারণা তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এটুকু ধারণা দিলে তোমাদের ফুল
তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি তোমাদের লর্ড রিপনের সম্পর্কে যদি কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবে। আর এ সম্পর্কে তোমাদের আমি পুরোটাই ক্লিয়ার ভাবে আমি জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন আমি তোমাদের প্রথম ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল সম্পর্কে কিছু ধারণা তোমাদের হালকাভাবে দিচ্ছি। এটা হচ্ছে, দেখো, ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ শাসনের মূল দুটো ভাগে বিভক্ত ছিল। প্রথম 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ইংরেজ উপনিবেশিক শাসন, এবং পরবর্তীতে 90 বছরে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টের দ্বারা শাসন। সত্যিকারের অর্থে তখন কি করেছিল, ব্রিটিশ শাসনের দ্বিতীয়ার্ধে ভারতীয় ও সাংবিধানিক প্রশাসনিক পরিবর্তনের সূচনা করেন। এই সময় ইংরেজির শিক্ষা প্রভাব, ভারতীয় জাতীয়তাবাদী চেতনা উদ্ভব হয়, বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক আন্দোলনের শুরু করে। এই আন্দোলনে তখন কি করেছে, এই কোম্পানির আমল থেকে এই ব্রিটিশ আমলের পরিপ্রেক্ষিতে যে সংস্কারমূলক কর্মকাণ্ড, রাজনৈতিক বিবর্তন, বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এখন দেখো, এখানে যে বিষয়টা ছিল 1858 সালে ভারত শাসনের আইন প্রক্রিয়া, এই আইন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো, মহারানী ভিক্টোরিয়া সম্পর্কে আমরা জানবো। এখানে 1857 সালে কি হয়েছিল, প্রথম স্বাধীনতা সংগ্রাম। এখন দেখো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পয়েন্টে করে তোমাদের কিন্তু লিখে রাখতে হবে। দেখো, 1857 সালে এই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে কি হয়েছিল, ব্যর্থ হয়ে তখন ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ঠিক আছে, এখন দেখো যে ভারতের যে রাজনৈতিক ইতিহাস, এই সংগ্রাম সুদূর প্রসারিত প্রভাব রেখেছে। স্বাধীনতা সংগ্রাম দমনের পর 1858 সালে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে যে ভারতবর্ষ কোম্পানি শাসনের অবসান ঘটান এবং গভর্নর জেনারেল লর্ড যে ক্যানিংকে প্রথম ভাইসর নিযুক্ত করেছিলেন। এবং ভারতবর্ষের ইতিহাসে তখন কি করা হয়েছিল, এই মহারানীর যে রাজকীয় ঘোষণা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ঘোষণার মাধ্যমে যে কোম্পানির শাসন বিলুপ্ত হয়, তখন কি করিল, ভারতে যে শাসন ব্যবস্থা ছিলেন তখন সরাসরি নিজ হাতে তখন তারা কি করলো, গ্রহণ করলেন। তখন এছাড়া এই সময় যে ঘোষণার মাধ্যমে যে মহারানী ভারতীয় রাজ্যবর্গ প্রজা সাধারণের খুবই তখন দুঃখ প্রমোশনের লক্ষ্যে কিছু বিষয়ে প্রতিশ্রুতি ও আশ্বাস প্রদান তখন করেছিলেন। তাহলে দেখো, 1857 সালে যে সিপাহী স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, ভারত শাসনের আইন প্রক্রিয়া, এই সম্পর্কে কিন্তু তোমাদের আমি কিছু হালকা করে তোমাদের কিন্তু ধারণা দিচ্ছি। এখন দেখো, 1958 সালে যে মহারানীর সনদ, কিভাবে মহারানীর সনদ লাভ করেছিল এই সম্পর্কে তোমাদের একটু ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো, দেখো 1858 সালে যে মহারানীর সনদ কিভাবে লাভ করেছিল। 1858 সালে 1 নভেম্বর ব্রিটিশ মহারানী ঘোষিত রাজকীয় সনদের প্রধান ধারাগুলো আমি তোমাদের আলোচনা করছি। প্রধান যে ধারাগুলো ছিল, এই ধারাগুলো কি কি ছিল। দেখো, মহারানী সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শাসন আমলে যে ভারতীয় রাজ্যবর্গের সাথে সম্পাদিত চুক্তি অনুসরণ করেছিল। আর ভারতীয় 2 নম্বরে যেটা ছিল, ভারতীয় জনগণের এই ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং নতুন ভাবে কোনো ধর্মীয় সংস্কার নীতি চাপিয়ে দেওয়া হবে না। লর্ড ডালহৌসি এই প্রবর্তনের সাম্রাজ্যবাদী নীতি ও স্বতন্ত্র বিলুপ নীতি পরিত্যাগ করা হবে। 4 নম্বর যেটা বলা হয়েছিল, সামন্ত প্রভুরা ইচ্ছা করলে দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। আর 5 নম্বর যেটা ছিল যে আইন প্রণয়নের কার্যক্রম করার ক্ষেত্রে এই ভারতবাসীদেরকে মতামত নেওয়া হবে। আর ভারতের উপরে কোনো অবস্থায় খ্রিস্টান ধর্ম চাপিয়ে দেওয়া হবে না এবং ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়দেরকে পূর্ণ স্বাধীনতা থাকবে। 7 নম্বরে যেটা বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলোকে সামরিক শক্তি বৃদ্ধি ক্ষেত্রে অনুমতি দিতে হবে।
8 নম্বরে যে বলা হয়েছে যে ভারতীয় যে সকল কোম্পানি রাজ্যবর্গ ব্রিটিশ শাসন আমলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তাদেরকে সাধারণত ক্ষমতা ঘোষণা করা হয়। ভারতের যে সকল কোম্পানি রাজ্যবর্গ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদেরকে সাধারণ ক্ষমতা ঘোষণা করা হয়। ভারতীয়দেরকে যোগ্যতা মেধা অনুযায়ী সরকারের চাকরি দেওয়া নীতি গ্রহণ করে পাশাপাশি জাতি ধর্ম বর্ণগত বিভেদ বৈষম্য চাকরি দানের ক্ষেত্রে বিযুক্ত ঘোষণা করা হয়। আর 10 নম্বরে যে সনদের কথা বলা হয়েছিল, ভারতীয় জনগণের উন্নতি অর্থ ব্রিটিশ সরকারের শক্তি বৃদ্ধি, ভারতীয়দেরকে পরিতৃপ্তি, ব্রিটিশ সরকারের নিরাপত্তা, ভারতীয়দেরকে কৃতজ্ঞতা, ব্রিটিশ সরকারের শ্রেষ্ঠ পুরস্কার, অর্থাৎ ভারতীয়দেরকে আর্থসামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এখন দেখো যে আমরা এই সনদগুলো দেখলাম, এখন দেখো ব্রিটিশ মহারানীর উক্ত ঘোষণার আলোকে লর্ড ক্যানিং 1855 থেকে 62 খ্রিস্টাব্দে ভাইসরয় নিযুক্ত হয়ে উদার এবং শান্তি নীতি অনুসরণ করে ভারতীয় জনসাধারণের ক্ষোভের প্রশমনের চেষ্টা করেন। পাশাপাশি আইন, সামরিক, রাজস্ব, শিক্ষা ক্ষেত্রেও বিভিন্ন সংস্কারমূলক কাজে হাত দেন। ফলে ধীরে ধীরে ভারতবাসীর ব্রিটিশ সরকার প্রতি সহযোগিতা হাত সম্প্রসারিত করে এবং অতি অল্প সময়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে। তাহলে দেখো এভাবে কিন্তু লর্ড ক্যানিং এর ধারাবাহিকতা, লর্ড এলগিন, কার্জন লরেন এবং লর্ড মেও, তারপর লর্ড লিটন, লর্ড রিপন, এভাবে কিন্তু তারা কি করেছে ভারতীয় বিশেষভাবে স্থান দখল করে কিন্তু আছে। তাহলে দেখো আমরা এই ব্রিটিশ আমল সম্পর্কে তোমাদের কিছু হালকা আমি তোমাদের ধারণা আমি তোমাদের দিলাম। তো এখান থেকে তোমাদের কিন্তু অনেক কিছু কিন্তু বুঝতে হবে এবং অনেক কিছু কিন্তু এভাবে তোমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। তো ইতিহাসটা কিন্তু আমাদের কিন্তু খুব মজার একটা সাবজেক্ট, যে আমরা সুন্দরভাবে গল্প আকারে তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করে কিন্তু না, তোমাদের কি করতে হবে, সুন্দর করে বুঝে সুন্দর করে অনুসরণ করতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে কি বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়গুলো আগে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কিন্তু আমি দেখো আগে কিন্তু একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে তোমাদের পাঠ্যের কি বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা, আমাদের কি আলোচনা বিষয়গুলো আছে এবং সূচিপত্রগুলো তোমাদের কিন্তু আগে জানতে হবে, সূচিটা কিন্তু আগে জানতে হবে এবং সূচিটা তোমাদের কোন অধ্যায় কি টপিকস নিয়ে আলোচনার বিষয়, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আগে তোমাদের কিন্তু ধারণা নিতে হবে। তো এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে আগে জানার চেষ্টা করবে যে কি বিষয়, আমাদের পাঠ্য বিষয়গুলো কি কি, পাঠ্য বিষয়গুলো কি কি আছে, এই বিষয়গুলো তোমরা কি করবে, প্রথমে আগে অনুসরণ করবে। এই পাঠ্য বিষয়গুলো যদি সঠিকভাবে যদি না জানতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক বিষয় কিন্তু তোমরা সঠিকভাবে তথ্যগুলা জানতে পারবে না। তো সঠিকভাবে তথ্যগুলো জানতে হলে তোমাকে এই পাঠ্য বিষয়গুলো আগে তোমাকে জানতে হবে। তো পাঠ্য বিষয়গুলো তোমাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে আর জানতে হবে। তো তোমরা যারা ফার্স্ট ইয়ারের মেয়েরা যারা আছো তাদেরকে কিন্তু আমি বারবার বলছি, তোমরা সবাই ক্লাসগুলো জয়েন করে ফেলো, ক্লাসগুলো জয়েন করো এবং ক্লাসগুলো দেখো। এবং অনেকের সাথে আমার কথা হয়েছে এবং অনেক মেয়ে তোমরা বলেছো যে তোমরা ক্লাসগুলো গ্রুপে দেখছো এবং ক্লাসে কিন্তু দেখো সঠিক টাইমে তোমরা ক্লাসে জয়েন করো, ওখান থেকে আরো বেশি উপলব্ধি করতে পারবে এবং আরো অনেক কিছু জানতে পারবে। শুধু তোমাদের আমাদের এই ক্লাসগুলো কি করছি আমি তোমাদের আমার গ্রুপও দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা অনেক মেয়েরা তোমরা ক্লাসগুলো দেখছো, প্রত্যেকটা মেয়েই তোমরা ক্লাস দেখছো এবং কলেজ ফেসবুক গ্রুপেও আমি তোমাদেরকে দিচ্ছি, সেখানেও তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। কিন্তু দেখার আগে তোমরা যদি ক্লাসে জয়েন করো আরো বেশি তোমরা জানতে পারবে। তো ক্লাসে বেশি বেশি করে জয়েন করার চেষ্টা করো, যে প্রত্যেকটা মেয়েই তোমরা ক্লাসে যেন জয়েন করতে পারো, ক্লাসে জয়েন করো এবং দেখো সপ্তাহে তোমাদের একটা করে ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসগুলো তো অবশ্যই তোমাদের
শেখার অনেক কিছুই আছে। এই জিনিসগুলো তো অবশ্যই তোমাদের শিখতে হবে, জানতে হবে। এখন বাসায় বসে থেকে কিন্তু সময় নষ্ট করা যাবে না। তোমাদের দেখো ফার্স্ট ইয়ারে মেয়েরা যারা আছো, তোমাদেরকে দেখো প্রায় 1 মাসের উপরে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু সময় কিন্তু চলে যাবে, সময় কিন্তু বসে থাকবে না। তো এই সময়ের কাজটা কিন্তু সময় ছেড়ে ফেলতে হবে। তো আজকে তোমাদের দেখো আমি তোমাদের কিন্তু 3য় অধ্যায়ে চলে এসেছি। প্রথম অধ্যায় 2য় অধ্যায় কিন্তু আমাদের কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা করিয়ে ফেলেছি, অনেক কিছুই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তো প্রায় 1-2 মাসের মতো কিন্তু ক্লাস আমাদের কিন্তু প্রায় শেষ। তাহলে কি আমাদের পড়া কিন্তু থেমে রয়নি, আমাদের কিন্তু পড়া কিন্তু আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। আমাদের কি করতে হবে, এই সময়ের কাজটা কিন্তু সময় শেষ করতে হবে। ক্লাসগুলো সবাইকে কি করতে হবে, অনুসরণ করতে হবে, এবং ক্লাসগুলো সবাইকে কি করতে হবে, দেখতে হবে। ক্লাসগুলো না দেখলে কিন্তু তোমরা কিছু বুঝবে না। এবং আমি কিন্তু বারবার বলছি, তোমাদের কিন্তু ধারাবাহিকতা ভাবে কিন্তু ক্লাসগুলো মাথায় নিতে হবে। আজকে প্রথম থেকে 3য় অধ্যায় পর্যন্ত যা পড়িয়েছি, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু তোমরা কি করবে, ওই তারিখগুলো দেখে দেখে প্রথম লেকচার কি দিয়েছি ওখান থেকে তোমরা অনুসরণ করবে। তো আজকে আমি তোমাদের আর ক্লাস বেশি বাড়াতে চাচ্ছি না, কারণ আমি তোমাদের একটু একটু করেই তোমাদের ক্লাসগুলো নিয়ে একটু একটু করেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে দেখো প্রতিদিন আমি একটা করে টপিক ধরি এবং একটা টপিক রূপে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি জানি বেশি টপিক নিয়ে তোমরা তখন বেশি মাথা নিতে পারবে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের অনেক কিছু বলে ফেললাম। আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আজকে যারা তোমরা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো জয়েন করতে পারোনি, তোমরা এখন থেকে জয়েন করে ফেলো। আর ক্লাসগুলো তোমরা বেশি করে বেশি বেশি দেখো। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।